সো স্টুডেন্টস, আমাদের তাহলে রিফ্র্যাকশন অফ লাইটটা চলছিল। তাহলে রিফ্র্যাকশন অফ লাইট সম্পর্কে আমরা বেসিক কতগুলো যে ফেনোমেনা রিফ্র্যাকশন অফ লাইটের উপর ভিত্তি করে, বা বলা যেতে পারে একদম রিফ্র্যাকশন অফ লাইটের যে কতগুলো প্রপার্টি, যখন একটা মিডিয়াম থেকে একটা মিডিয়ামে লাইটের রিফ্র্যাকশন হয়, সেগুলো সম্পর্কে আমরা পড়েছি। ওকে, আজকে একটা বিশেষ বিষয় সম্পর্কে আলোচনা করব, যেটা হচ্ছে যে যদি আমার কাছে এরকম পরপর কতগুলো এরকম প্যারালাল মিডিয়াম থাকে। প্যারালাল মিডিয়াম মানে এগুলোর প্রত্যেকের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা। এটা একটা মিডিয়াম, এটা একটা মিডিয়াম। সাপোজ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দিস মিডিয়াম ইজ μ1, refractive index of this medium is μ2. Okay, refractive index of this medium is μ3. যদি আমার কাছে এরকম কতগুলো মিডিয়াম থাকে যাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যথাক্রমে μ1, μ2, μ3, ওকে, আবার এইটা হয়তো দেখা গেল সেম মিডিয়াম μ1, এটা আমি μ4 বলছি কনভেনশনালি, বাট এখানে কন্ডিশনটা হচ্ছে যে μ1 ইজিক্যাল টু μ4। এইরকম যদি কতগুলো মিডিয়াম থাকে যাদের বাউন্ডারিটা হচ্ছে একে অপরের সঙ্গে প্যারালাল, যদি এইরকম হয় তাহলে এক্সপেরিমেন্টালি এটা দেখা গেছে যে যে ইনসিডেন্ট রেটা এখানে পড়েছে এই সারফেসের উপর, তারপর সেটা রিফ্র্যাকশনের মাধ্যমে যখন এই সারফেস থেকে বেরোবে, তখন এই ইনসিডেন্ট রে আর যেটা হচ্ছে ইমার্জেন্ট রে, এই দুজন পরস্পরের সঙ্গে প্যারালাল হবে। ইনসিডেন্ট রে উইল মাস্ট বি প্যারালাল টু ইমার্জেন্ট রে। এইটা এক্সপেরিমেন্টালি দেখা গেছে। আমরা এখানে ম্যাথমেটিক্যালি বা ইউজিং স্নেলস ল এটা প্রুভ করার চেষ্টা করব। ওকে, যে কীভাবে ইনসিডেন্ট রে অ্যান্ড ইমার্জেন্ট অ্যাঙ্গেল একে অপরের সঙ্গে প্যারালাল হচ্ছে। এটা প্রমাণ করতে গেলে আমাকে মূলত কী প্রমাণ করতে হবে? দেখাতে হবে যে এদের দুজনেরই হরাইজন্টালের সঙ্গে যে অ্যাঙ্গেলটা সেটা সেম। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যদি আমি সেম দেখাতে পারি, তার মানে বোঝা যাচ্ছে যে এই দুটো রে একে অপরের সঙ্গে প্যারালাল। ওকে, তাহলে আমরা এই পিকচারটা রিড্র করে এটা আমরা স্টার্ট করি। তাহলে আমরা টপিক্সটার নাম কি দেওয়া যেতে পারে? টপিক্সটার নাম দেওয়া যেতে পারে রিফ্র্যাকশন through the mediums whose boundaries are parallel to each other, and ফার্স্ট অ্যান্ড লাস্ট মিডিয়াম, মানে যেটাতে ইনসিডেন্ট হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট মিডিয়াম আর সেম, এবং যেটাতে ইমার্জেন্ট হচ্ছে এই দুটো সেম। এটা কন্ডিশন। ওকে, যে রিফ্লেকশন থ্রু দ্য মিডিয়াম হুজ বাউন্ডারি আর প্যারালাল টু ইচ আদার, এটা তো হতেই হবে। তার সঙ্গে সঙ্গে কী হবে? ফার্স্ট অ্যান্ড লাস্ট মিডিয়াম আর সেম। তাহলে আমরা দেখতে পাবো যে ইনসিডেন্ট রে অ্যান্ড ইমার্জেন্ট রে এরা কী হবে? পরস্পরের প্যারালাল হবে। দিস ইজ আওয়ার মিডিয়াম 2. Okay, this is 1, this is 2, this is 3, this is 4. তাহলে এখানে হচ্ছে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1, এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2, এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ3, এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ4, হুইচ ইজ ইকুয়াল টু μ1। আরেকটা বিষয়, আমি বারবার মিডিয়ামগুলোকে ডেন্স ধরছি, তার মানে μ1 লেস দেন μ2 লেস দেন μ3। এটা নেসেসারি নয়, আমাকে কিছু একটা ধরতে হবে কন্ডিশন, তাই আমি ধরলাম যে μ1-এর পর μ2 ডেন্সার মিডিয়াম, তারপরে μ3 আবার ডেন্সার মিডিয়াম। এটা কিন্তু নেসেসারি নয়, এটা যা খুশি হতে পারে, এটা বেশি এটা কম, এটা কম এটা বেশি, যা খুশি হতে পারে। কন্ডিশন হচ্ছে এরা প্যারালাল থাকতে হবে পরস্পরের সঙ্গে। ওকে, আর হচ্ছে ফার্স্ট মিডিয়াম লাস্ট মিডিয়াম যদি একই হয়, যতগুলো নাম্বার অফ মিডিয়াম থাকুক, দেখা যাবে ইনসিডেন্ট অ্যাঙ্গেল এবং ইমার্জেন্ট অ্যাঙ্গেল সেম হচ্ছে, অর্থাৎ ইনসিডেন্ট রে এবং ইমার্জেন্ট রে পরস্পরের সঙ্গে প্যারালাল হচ্ছে। এবার যদি আমি রে ডায়াগ্রামটা আঁকি, যে এখান থেকে যদি আমার একটা রশ্মি এখানে পৌঁছায়, তাহলে আমার প্রতিসরণের সূত্র নিয়ে যেহেতু মিডিয়ামটা ডেন্সার মিডিয়াম, এই কী হবে? অভিলম্বের দিকে সরে আসবে।
তারপরে আবার অভিলম্বের দিকে সরে আসবে, তারপরে কি হবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে, এরকমভাবে জার্নিটা হবে। তাহলে আমি এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্টগুলো দেখানোর চেষ্টা করি। এগুলো হচ্ছে নর্মাল, ইচ অ্যান্ড এভরি সারফেসের নর্মাল। ওকে, তাহলে এখানে যদি আমি ইনসিডেন্ট অ্যাঙ্গেল I1 বলি, তাহলে এখানে রিফ্লেক্টিং অ্যাঙ্গেলটা হবে I2। এটি যদি I2 হয়, সিমিলারলি এইটা হয়ে যাবে I2। এটা যদি I2 হয়, এটা ধরে নিচ্ছে I3। আবার এটা যদি I3 হয়, তাহলে এইটা হয়ে যাবে I3, আর এটা ধরে নিলাম I4। তাহলে আমাকে কী প্রমাণ করতে হবে, I1 = I4। এটা আমাকে প্রমাণ করতে হবে এই টপিকটা। তাহলে আমি পরপর আমি স্নেলস লটা ইউজ করব। তাহলে বাই ইউজিং স্নেলস ল কনজিকিউটিভলি, বাই ইউজিং Snell's law, by using Snell's law consecutively, মানে পরপর, প্রথমে ফার্স্ট মিডিয়াম, তারপর সেকেন্ড মিডিয়াম, তারপর থার্ড মিডিয়াম, তারপরে ফোর্থ মিডিয়াম, পরপর আমি Snell's lawটা ইউজ করব। তাহলে প্রথমে এখানে কি μ1 × sin I1, এই দুটো মিডিয়ামের জন্য কি হবে, μ1 × sin I1 সমান μ2 × sin I2। তাহলে μ1 × sin I1 = যেটা হবে সেটা হচ্ছে μ2 × sin I2। ওকে, এটা আমরা ইকুয়েশন 1 বলি। এবারে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যান্ড থার্ড মিডিয়াম যদি বলি, তাহলে μ2 sin I2 সমান μ3 sin I3। তাহলে μ2 sin I2 = μ3 sin I3। দিস আর ইকুয়েশন 2। এখন আমি 1 আর 2টাকে কম্পেয়ার করি, তাহলে দেখতে পাচ্ছি আমি যে μ1 sin I1টা দেখতে পাচ্ছি μ2 sin I2 এর সঙ্গে সমান, আবার μ2 sin I2টা μ3 sin I3 এর সঙ্গে সমান। তার মানে μ1 sin I1 আর μ3 sin I3 এরা পরস্পরের সমান। তাহলে ফ্রম 1 and 2 আমি লিখতে পারি, ফ্রম 1 and 2 দেখতে পাচ্ছি μ1 sin I1 = μ3 sin I3, ইকুয়েশন 3। এই দুটো থেকে আমি পাচ্ছি। এবার আমরা 3 নম্বর আর 4 নম্বর মিডিয়ামটা যদি স্নেলস ল ইউজ করি, তার কত হবে, μ3 sin I3 সমান μ4 sin I4। তাহলে μ3 sin I3 = μ4 sin I4, ইকুয়েশন 4। এবার আমরা যদি 3 আর 4 ইকুয়েশনটা দেখি, তাহলে হচ্ছে μ1 sin I1 আর μ4 sin I4 ইকুয়াল, কারণ μ1 sin I1 সমানও μ3 sin I3, আবার μ4 sin I1 সমানও μ3 sin I3, তার মানে নিশ্চয়ই এরা দুজন সেম। তাহলে ফ্রম 3 and 4 আমি লিখতে পারি, ফ্রম 3 and 4 যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে μ1 sin I1 = μ4 sin I4। এইবার আমাকে একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে μ4 = μ1। তাহলে এই কন্ডিশনটা যদি আমি দেখি, তাহলে μ1 and μ4 উইল ক্যান্সেল আউট। তাহলে কি হবে, সিম্পলি sin I1 = sin I4, তার মানে I1 = I4, যেটা আমাদের প্রমাণ করার উদ্দেশ্য ছিল যে ইনসিডেন্ট রে এবং ইমার্জেন্ট রে পরস্পর সঙ্গে প্যারালাল। তার মানে কি এরা অনুভূমিকের সঙ্গে একই অ্যাঙ্গেল করে থাকবে। তার মানে কি I1 = I4, তার মানে আপতন কোণ সমান নির্গমন কোণ। ওকে, এটাও প্রমাণ করতে দিতে পারে ডাইরেক্ট, দেখাও যে আপতন কোণ সমান নির্গমন কোণ, অথবা প্রমাণ করতে দিতে পারে এইভাবে বলতে পারে, দেখাও যে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পরের সমান্তর। কন্ডিশনটা খেয়াল করতে হবে কখন, যখন এই ইন্টারফেসগুলো একে অপরের সঙ্গে প্যারালাল থাকবে, আর ফার্স্ট মিডিয়াম এবং লাস্ট মিডিয়াম, ওকে, ফার্স্ট মিডিয়াম এবং লাস্ট মিডিয়াম একই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যুক্ত হবে। ওকে, তো এইটা আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের, এই রিফ্র্যাকশন অফ লাইটের কতগুলো বেসিক বিষয় ছিল। এরপরেই আমরা ইমেজ ফরমেশনে যাব। আমাদের যে কোনো টপিক্সে যখন আমরা পড়ছি অপটিক্সে, প্রথমে আমরা সেই ফেনোমেনাটা সম্পর্কে কতগুলো বেসিক প্রপার্টি সম্পর্কে আলোচনা করছি। সেই বেসিক প্রপার্টিগুলো আলোচনা হয়ে গেলেই আমরা মূলত অবজেক্টের পজিশনের সাপেক্ষে ইমেজের পজিশনকে খোঁজার চেষ্টা করি বাই ইউজিং সার্টেন ল।
যেমন রিফ্লেকশনের ক্ষেত্রে রিফ্লেকশনের লগুলো ইউজ করেছিলাম, ঠিক এখানে রিফ্র্যাকশনের ক্ষেত্রে রিফ্র্যাকশনের লগুলো ইউজ করে বা স্নেলস ল এবং ওই যে আরেকটা ল ছিল ওই দুটো ল ইউজ করে আমরা কি করব, আমরা ইমেজ ফরমেশনটা দেখব অবজেক্টের নির্দিষ্ট পজিশনের জন্য। ওকে, তার আগে আমরা এই কতগুলো বেসিক প্রপার্টি থেকে দু একটা প্রবলেম করার চেষ্টা করি। ওকে, আমি একটা প্রবলেম লিখছি। কোয়েশ্চেন 1, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আচ্ছা, এগুলো আমি একটু ইংরেজিতে লিখছি, বাংলাতে এখানটা লিখতে অসুবিধা হয় প্রচুর। আমি বলে দেবো, বাংলায় চাইলে ট্রান্সলেশন করে লিখে নিতে পারবো। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস with respect to water is 9/8। মানে কি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস মানে হচ্ছে কাচের প্রতিসরাঙ্ক উইথ রেসপেক্ট টু ওয়াটার, জলের সাপেক্ষে, হ্যাঁ 9/8। তার মানে জলের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 9/8। নেক্সট বলছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স of glass with respect to এখন WRT এভাবে লেখা হয়, with respect to air, কত সেটা 3/2। তাহলে কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু, তাহলে প্রথমে দিচ্ছে দেখো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস, প্রথমেও কিন্তু দিচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস, তার মানে কাচের প্রতিসরাঙ্ক, কিন্তু কাচ সাপেক্ষে জলের সাপেক্ষে, সেটা 9/8। তারপরে বলছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস দ্বিতীয় ক্ষেত্র কাচ সাপেক্ষে এয়ারের সাপেক্ষে। তাহলে গ্লাসের প্রতিসরাঙ্ক দুবারই দিয়েছে, একবার জলের সাপেক্ষে আর একবার বায়ুর সাপেক্ষে। জলের সাপেক্ষে 9/8, বায়ুর সাপেক্ষে 3/2। তাহলে কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেনটা হচ্ছে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার নির্ণয় করতে বলছে। ফাইন্ড দ্য refractive index of water with respect to কার সাপেক্ষে, with respect to air, বায়ুর সাপেক্ষে। ওকে, এটা কোশ্চেন। তাহলে দেখা যাক রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার নির্ণয় করতে বলেছে কার সাপেক্ষে, এয়ারের সাপেক্ষে। তাহলে প্রথমে দেখতে হবে যে কী কী দেওয়া আছে আর কী কী নির্ণয় করতে হবে। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস আমি কীভাবে লিখব, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস যেটা সলিউশনটা, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস যেটা সেটা আমি লিখবো কীভাবে, এরকমভাবে মিউজি, কার সাপেক্ষে, জলের সাপেক্ষে, তাহলে এটা এদিকে লিখবো ডাব্লিউ, তার মানে ডাব্লিউ মিউজি ইকুয়াল টু কত 9/8। এইটা আমার গিভেন আছে। আরেকটা কি গিভেন আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস, আবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস কিন্তু কার সাপেক্ষে, এয়ারের সাপেক্ষে, তাহলে এ লিখবো এ মিউজি, কত দেওয়া আছে 3/2। আমাকে কি নির্ণয় করতে হবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার মানে মিউ ডাব্লিউ, কার সাপেক্ষে, এয়ারের সাপেক্ষে, মানে এ মিউ ডাব্লিউ, এটা সমান জিজ্ঞেস করছে কত। তাহলে আমরা একটা বেসিক প্রপার্টি পড়ার সময় একটা বিষয় পড়েছিলাম যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2 মিউ 2 কার সাপেক্ষে, একের সাপেক্ষে, কত হয় মিউ 2/μ1। এই প্রপার্টিটা জাস্ট আমরা এখানে কাজে লাগাবো যে 1 মিউ 2 ইকুয়াল টু মিউ 2/μ1। যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2 কার সাপেক্ষে, 1 এর সাপেক্ষে, মিউ 2/μ1। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ জি কার সাপেক্ষে, ডাব্লিউর সাপেক্ষে, কত হবে মিউ জি/মিউ ডাব্লিউ, মিউ জি/মিউ ডাব্লিউ, এটা কত 9/8। এটা মানে এটা, তাহলে ডাব্লিউ মিউ জি সমান 9/8, এর অর্থ 9/8, এর অর্থ হচ্ছে মিউ জি/মিউ ডাব্লিউ সমান 9/8। সিমিলারলি এখানে এ মিউ জি মানে কত, মিউ জি/মিউ এ, এটা কত আছে 3/2। এবং আমার নির্ণয় করতে কত হবে, এ মিউ ডাব্লিউ, তার মানে মিউ ডাব্লিউ/মিউ এ, এটা জিজ্ঞেস করছে, এটা সমান কত। তাহলে আমাকে যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে মিউ ডাব্লিউ ডিভাইড বাই মিউ এ।
আচ্ছা এইটার সময় আমি লিখতে পারি, আমার কাছে মিউ জি মিউ ডাব্লিউ মিউ জি মিউ এ জানা আছে, ডাইরেক্ট মিউ ডাব্লিউ বাই মিউ এ জানা নেই। এই দুটোকে কম্বিনেশন করে আমি মিউ ডাব্লিউ বাই মিউ এ নিয়ে আসতে পারি, দুটোতে ভাগ করলেই পাওয়া যাবে, মিউ জি কেটে যাবে, তাহলে মিউ ডাব্লিউ মিউ। অথবা আমি এইখান থেকে এইভাবে লিখতে পারি যে মিউ ডাব্লিউ বাই মিউ এ মানে কি, আমি এখানে মিউ জিটাকে ইনভলভ করে দিচ্ছি, মিউ ডাব্লিউ বাই মিউ জি ইন্টু মিউ জি বাই মিউ এ, এইভাবে লিখতে পারি। তাহলে এটাই থাকলো, জাস্ট একটা মিউ জি ইনভলভ করে দিলাম। এবারে মিউ ডাব্লিউ বাই মিউ জি মানে কোনখান থেকে পাবো, এখান থেকে পাবো, এখান থেকে পাবো। তাহলে মিউ ডাব্লিউ বাই মিউ জি মানে কি 8/9 হয়ে যাবে, তাহলে 8/9 ইন্টু মিউ জি বাই মিউ এ মানে কত 3/2 থাকবে। ওকে, তাহলে মিউ ডাব্লিউ বাই মিউ জি হচ্ছে 8/9, তাহলে কাটাকুটি করলে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 3, তার মানে 4/3, 4/3। ওকে, তার মানে মিউ ডাব্লিউ বাই মিউ এ সমান 4/3, তাহলে এটি আমার চেয়েছি এ মিউ ডাব্লিউ, দিস উইল বি দ্য অ্যান্সার টু দ্য প্রবলেম। ওকে, let me move to the next question. Question 2. You find the speed of light, এতে দুটো পার্ট আছে কোশ্চেনটা। এতে বলছে ফাইন্ড দ্য স্পিড অফ লাইট, find the speed of light of wavelength lambda is equal to 780 nanometer. Find the speed of light of wavelength lambda equal 780 nanometer, কোথায়? ইন এয়ার মিডিয়ামে বলা আছে এটা। তাহলে ফাইন্ড দ্য স্পিড অফ লাইট অফ ওয়েভলেন্থ, যেটা এয়ারে, কিন্তু স্পিড অফ লাইটটা কোথায় নির্ণয় করতে হবে? ইন এ মিডিয়াম of refractive index, in a medium of refractive index mu is equal to 1.55। তাহলে আমাকে এই মিউ ইজ ইকুয়াল টু 1.55 এই প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমে আমাকে লাইটের ভেলোসিটিটা নির্ণয় করতে হবে। কিন্তু লাইটের যে ওয়েভ লেন্থ সেটা দেওয়া আছে কোথায়? এয়ার মিডিয়ামে। ওকে, আচ্ছা এর সঙ্গে আরেকটা কোয়েশ্চেন আছে, লিখে নিই আগে। কোয়েশ্চেন বিতে বলছে হোয়াট ইজ দ্য ওয়েভ লেন্থ অফ দিস লাইট ইন দ্য গিভেন মিডিয়াম। যে মিডিয়ামে আমাকে স্পিড অফ লাইটটা নির্ণয় করতে বলছে সেই মিডিয়ামের ওয়েভ লেন্থটা কত? এটা তো এয়ার মিডিয়ামের ওয়েভ লেন্থ। তাহলে কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ওয়েভ লেন্থ, what is the wavelength of this light, in the given medium, মানে এই মিডিয়ামে কত? তাহলে প্রথমে আগে যে মিডিয়ামটার কথা বলছে, এখানে মূলত কোন মিডিয়ামটার কথা বলছে? মিউ ইজ ইকুয়াল টু 1.55, মিউ ইজ ইকুয়াল টু 1.55 প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমটার কথা বলা হচ্ছে। যে মিডিয়ামটাতে আমাকে লাইটের ভেলোসিটি নির্ণয় করতে বলেছে, আর আমাকে গিভেন আছে কি এয়ার মিডিয়ামে ল্যামডা 780 ন্যানোমিটার, আর এয়ার মিডিয়ামে স্পিড অফ লাইট তোমরা আগে জানি, এই জন্য এটা গিভেন নেই, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই দুটো বিষয় আমাদের জানা। এটা এয়ার মিডিয়ামে, মানে যেখানে মিউ ইজ ইকুয়াল টু 1 ইউ ক্যান সে, যদিও এটা আমাদের প্রয়োজন হচ্ছে না এখানে। কিন্তু মিউ ইজ ইকুয়াল টু 1.55 যে মিডিয়ামটার প্রতিসরাঙ্ক রয়েছে, সেই মিডিয়ামের সিটা কত হবে? আমরা এর আগে একটা মিউ ডেফিনেশন পড়েছিলাম যে মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে c/v। আমি প্রথমের দিকে যে প্রপার্টিগুলো বলার সময় কতগুলো পয়েন্ট বলেছিলাম, ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাবাউট রিফ্র্যাকশন, তখন এটা বলেছি যে মিউ ইজ ইকুয়াল টু c/v। সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন এয়ার মিডিয়াম,
আর ভি হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন দ্যাট মিডিয়াম হুজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ মিউ। তার মানে এই ভেলোসিটিটা কোন মিডিয়ামের, মিউ যার প্রতিসরাঙ্ক, তার মানে এখানে যদি মিউটাকে 1.55 বসাই তাহলে ভিটা হবে ওই মিডিয়ামের ভেলোসিটি। তাহলে এখান থেকে আমি ভিটা পেয়ে যাবো। তাহলে ভি ইকুয়াল টু কত হবে, সি ডিভাইড বাই মিউ, যেটা আমাকে জিজ্ঞেস করছে। ফাইন্ড দ্য স্পিড অফ লাইট অফ ওয়েভলেন্থ এত ইন এ মিডিয়াম অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ ইকুয়াল টু 1.55। সো ইট উইল বি 3 × 10⁸ ডিভাইডেড বাই মিউ ইজ 1.55। এই 3 ডিভাইড বাই 1.55 এর ভাগ করলে পাওয়া যাবে 1.94 × 10⁸ মিটার পার সেকেন্ড। So this will be the answer to the first part of this problem. Okay, velocity or speed of light in that medium. And now the second question is, what is the wavelength of this light in the given medium? Part B. This is for the part A. ওয়েভলেন্থ, ওই মিডিয়ামের ওয়েভলেন্থ কত হবে, কী করে পাবো? তাহলে আমি একটু আগে দেখলাম যে এই রিলেশনটা থেকেই পাওয়া যাবে। তাহলে মিউ ইকুয়াল টু আমরা কি দেখছি, সি বাই ভি। এবারে ভেলোসিটির সঙ্গে ওয়েভলেন্থের সম্পর্ক আছে আমরা জানি, আমরা যে ইয়েতেই পড়েছিলাম, সাউন্ডে পড়েছিলাম যে ভি ইকুয়াল টু এন ল্যামডা। ওকে, এবারে এনটা হচ্ছে ফ্রিকুয়েন্সি। তো ফ্রিকুয়েন্সি হচ্ছে এমন একটা প্রপার্টি, এই যে আমি যদি বলি ভি ইকুয়াল টু এন ল্যামডা, তাহলে এন ইকুয়াল টু হচ্ছে ভি ওভার ল্যামডা। তাহলে ফ্রিকুয়েন্সিটা হচ্ছে এমন একটা প্রপার্টি লাইটের বা যে কোনো ওয়েভের, যেটা হচ্ছে যে একটা মিডিয়াম থেকে যখন আরেকটা মিডিয়ামে একটা ওয়েভ এন্টার করে এর ফ্রিকুয়েন্সির কোনো পরিবর্তন হয়নি। তার কারণ হচ্ছে যে ভি এবং ল্যামডাটা এমনভাবে পরিবর্তিত হয়, দেখা যায় যেদের যে রেশিওটা সেটা সেম থাকে। আমরা জানি একটা মিডিয়াম থেকে একটা মিডিয়াম যখন লাইট আসে এর ভি চেঞ্জ হয় এবং তার সঙ্গে সঙ্গে ল্যামডা চেঞ্জ হয় এবং প্রপোর্শনালি চেঞ্জ হয় এটা। তাহলে যদি ভি অ্যান্ড ল্যামডা প্রপোর্শনালি চেঞ্জ হয় তাহলে কী হবে, এনটা ফিক্সড থাকবে এবং দেখা যায় এক্সপেরিমেন্টালি যে এনটা ফিক্সড থাকে। তাহলে আমি ভি সমান এন ল্যামডাটার জায়গায় ভি সমান যদি এন ল্যামডা হয় তাহলে সি সমানও এন ল্যামডা হবে, বাট ল্যামডাটা হবে ওই মিডিয়ামের। যেমন এখানে যদি আমি সি সমান এন ল্যামডা লিখি, এন ল্যামডা, তাহলে এই ল্যামডাটা কোথাকার হবে, এ আর মিডিয়ামের হবে, ল্যামডা এ, যেটা আমাদের এখানে দেওয়া আছে 780 ন্যানোমিটার। সিমিলারলি ভিটা কত লিখবো, ওই মিডিয়ামের, তাহলে এন ইন্টু ল্যামডা এম। এবার এনটা দুজনে রেখি তো এনটা কেটে যাবে, তার মানে মিউ ইকুয়াল টু আমি লিখতে পারি কত, ল্যামডা এ ডিভাইড বাই ল্যামডা এম। তাহলে আমার মিডিয়ামের ল্যামডাটা দরকার, হোয়াট ইজ দ্য ওয়েভ লেন্থ অফ দিস লাইট ইন গিভেন মিডিয়াম, তার ল্যামডা এম আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে ল্যামডা এম কত হবে, ল্যামডা এ ডিভাইডেড বাই মিউ। তাহলে ল্যামডা এ কত, ল্যামডা এ তো দেওয়া আছে 780 ন্যানোমিটার ডিভাইডেড বাই 1.55, তাহলে এটা ন্যানোমিটারে বেরোবে। তাহলে সেটা কত হবে, হিসাব করলে 503 অ্যাপ্রক্সিমেটলি। ওকে, 503 ন্যানোমিটার। দিস উইল বি দ্য আনসার টু দ্য সেকেন্ড পার্ট অফ দিস প্রবলেম। ওকে, তাহলে এইটা ছিল আমাদের ক্লাসটা আগের দিনের। ওকে, তো আর একটা ক্লাস যেটা আছে নেক্সট দিনের, সেটা আমি নেক্সট দিন দেবো। আসলে এখানে ক্লাসে যেটা সময় লাগছে এখানে একটু তাড়াতাড়ি হচ্ছে, ঠিক আছে। প্রত্যেক উইকে আমি শনি রবিবার যা পড়ানো হবে রায়পুরে, ওকে, রায়পুরে শনি রবিবার যা পড়ানো হবে সেইগুলো আমি এখানে রেকর্ডিং করে গ্রুপে আপলোড করে দেবো, চিন্তার কিছু কারণ নেই। অফলাইনে যতটা সিলেবাস পড়ানো হবে এখানেও ততটাই সিলেবাস পড়ানো হবে। ওকে, এমন নয় যে এখানে যারা পড়েছে তারা বঞ্চিত হয়ে যাবে, চিন্তার কিছু কারণ নেই। আর এই যে প্রবলেমগুলো আমি করাচ্ছি সেই প্রবলেমগুলো আমি করাবো করেসপন্ডিং থিওরি থেকে আমি প্রবলেমগুলো করাবো। এই প্রবলেমগুলো পরীক্ষার জন্য হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। আর এক্সারসাইজের যে প্রবলেমগুলো আছে সেগুলো প্র্যাকটিস পারপাস, আমি আগেই বলে দিয়েছি। এক্সারসাইজের প্রবলেমগুলো প্র্যাকটিস পারপাস, যাতে ফর্মুলাগুলো বারবার মনে থাকে, ফর্মুলাগুলো বারবার অ্যাপ্লাই করা যায়, তার জন্য আমি ওগুলো প্র্যাকটিস করতে বলি। ওই প্রবলেমগুলো আমি এখানে রেকর্ড করে ডেলিভার করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। ওকে, মেনলি হচ্ছে যে পুরানোগুলো বারবার রিভিশন করতে হবে। এখনই যদি আমি ইলেকট্রোস্ট্যাটটা পুরো পড়েইছি, ওইগুলো কি সব রেডি হয়ে গেছে, ওইগুলো দেখতে হবে, ঠিক আছে। ইলেকট্রোস্ট্যাটিকটা রিভিশন দিতে হবে, ভিডিওগুলো বারবার দেখে। ভিডিও প্রোভাইড করে দিচ্ছি পুরো প্লেলিস্ট, ঠিক আছে, তাহলে করতে হবে।